খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি তো ভাবিনি যে মানে সামনে দুর্গাপুজো আসছে, তোমরা জানো তো। দুর্গাপুজো সপ্তমীতে পড়ার জন্য আমরা একটা জামা কিনেছি, মানে আমি একটা কিনেছি, ও একটা কিনেছে। ये रास्ता जिधर से खत्म होता है हम लोग का रास्ता उधर से शुरू होता है। পুরো লোকালিটির উপর, পুরো জঙ্গলের উপর নজর রাখা যায়, তো সেরকম জায়গায় দুর্গ তৈরি হয়। কিন্তু আফজাল খানের মাথাটা কেটে এনে নাকি এখানেই রাখা হয়েছিল। গুড আফটারনুন ফ্রম কাটরাজ, পুনা। তোমরা জানো আমাদের মনসুন মহারাষ্ট্রে একটা সিরিজ চলছে, আর এই সিরিজে গত পরশুদিন রাত্রিবেলা আমরা পুনে এসে পৌঁছেছিলাম। পুনে থেকে একটু আউটস্কার্টে রয়েছে আমরা, এই জায়গার নাম হচ্ছে কাটরাজ। কাটরাজে হোটেল HMR পেছনে দেখতে পাচ্ছ, একদম রাস্তার উপরেই হোটেল HMR। এখানে আমরা গত পরশুদিন থেকে স্টে করেছি। গত পরশুদিন রাত্রিবেলা এখানে এসে পৌঁছেছি। গতকাল এখানে সারাদিন ছিলাম আমরা, কিছু কেনাকাটা ছিল সেগুলো করেছি। আর রাত্রিবেলা গতকাল আমরা একটা মিট আপ করেছি। তো এখানে অনেকেই আমাদের বন্ধুরা দেখা করতে এসেছিলো, অনেকেই আমাদের সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিলো। তো তাদের সাথে কিন্তু আমরা খুবই এনজয় করেছি। তো আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম যে পুনেতে যদি কেউ আমাদের সাথে দেখা করতে চাও তাহলে আসতে পারো, অ্যাড্রেসও দিয়ে দিয়েছিলাম ইনস্টাগ্রাম স্টোরিতে। তো এসছে আমাদের সাথে সবাই দেখা করতে। এখানে একটুখানি জাস্ট সবার নামগুলো জেনে নেবো। আর সবাই কিন্তু অনেক দূর থেকে এসছে, কত দূর থেকে কে কে এসছে সেটাও একটু জানবো। তো সবার আগে ওরা এসেছিল, আর আমাদের জন্য একটা হিমাদ্রির জন্য এনেছে এটা স্পেশালি। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর কোথা থেকে আসছো তোমরা? আমার নাম মল্লিকা, আমার হাজবেন্ড সুনীল, আমরা সুনীল মুখার্জি। আমরা এসেছি আলন্দি থেকে। আলন্দি থেকে, আর এমনি ওখানে বারুইপুর, এই ব্যারাকপুরে থাকো একদম। তারপরে এসছো তোমার একটু আমি লোহেগাঁও থেকে এসেছি, আমার বাড়ি এমনিতে শান্তিনিকেতন। শান্তিনিকেতন, আচ্ছা শান্তিনিকেতন। আচ্ছা, হিমাদ্রি কৃষ্ণনগর থেকে এসছে। আর একটু তোমার? আমার নাম অরিন্দম মল্লিক। তো আমি বেসিক্যালি পুনেতে থাকি, পুনাবলে হিঞ্জিবাড়ি এরিয়াতে। আর আমার বাড়ি হচ্ছে হাওড়া আন্দুল। এখন আমি যে ট্রাভেল করবো এখান থেকে প্রায় 35 কিলোমিটার, 38 কিলোমিটার মতো ওই দিকের জন্য খালি এসেছি। আর আমাদের দুজনে কিন্তু উমলিংলাতে দেখা হয়েছিল 2022-তে। মানে আমরা জাস্ট পাস ক্লাইম করতে যাচ্ছিলাম আর তোমরা নামছিল। খুব ভালো ব্যাপার। আর তুমি? আমার নাম সায়ন মণ্ডল, আমি এসছি বাউদান থেকে, এখান থেকে প্রায় 18 কিলোমিটার। আর আমার বাড়ি মালদা। একমাত্র বৈদিকদার সাথে দেখা করতে এসেছে। বৈদিকদা আমার ইন্সপিরেশন, আমি রাইডার হওয়ার ইন্সপিরেশন বৈদিকদা। তো আমি কিন্তু ব্লগার, আমি রাইডার নই। যাই হোক, তোমাকে দেখেই শুরু। আমি বৈদিকদাকে 2020 সালের লাদাখ রাইড যখন বুলেট চালাতো তখন থেকে আমি ফলো করে আসছি। তো এই আশা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাট রাইডার তোমার তুমি ব্যান্ডানা লাগিয়েছো আমার মতো। আমি বিক্রম, আমি এসেছি পিম্পলি চিনচুয়ার থেকে, আর আমার বাড়ি বানপুরে। বানপুরে আসানসোলের কাছেই, বুঝতে পারছো, আসানসোল আমার মামার বাড়ি। তো বানপুর থেকে এসেছি। তো ভালো লাগলো বেশ সবার সাথে এখানে দেখা করে। আমরা যা সেখানে একটু আড্ডা মারলাম। আরও কিছুক্ষণ থাকবো আমরা, কিন্তু ওরা হয়তো চলে যাবে, মল্লিকারা অনেক দূর যেতে হবে। একদম বুঝতে পেরেছি না। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি তো ভাবিনি যে মানে তোমাকে লাইভ দেখতে পেরেছি। আরে না, অনেক সত্যি বড় কথা। থ্যাংক ইউ সো মাচ, এক্সাইটমেন্ট আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো। আমাদের বাইক পার্ক করা রয়েছে, আর বাইক মোটামুটি রেডি, সব লাগেজ সেট হয়ে গেছে। আর খালি এখান থেকে বেরোতে হবে। তবে বেরোনোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। ওখানে একটা দোকান রয়েছে, এখানে একটা দোকান রয়েছে, আমরা এখানেই যাবো এখন ব্রেকফাস্ট করতে। জিনিস দেখেন, এখানে আমার মোটরব্লগিং সেট আপটা একটুখানি চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ। গত পরশুদিন রাত্রিবেলা পুনে পৌঁছেই আমরা এই সেট আপটার ব্যবস্থা করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াটারপ্রুফ কেস লাগানো হয়েছে, টেলিসনের ওয়াটারপ্রুফ কেসের মধ্যে একটা ছোট্ট আমরা ফুটো করেছি যে সাগুন দিয়ে করে গোপ্রো মাইক অ্যাডাপ্টারটা ঢোকানো হয়েছে। যা মাইক অ্যাডাপ্টার জাস্ট জিপ টাই দিয়ে নিচে লাগানো হয়েছে, কারণ উলানজির অন্য যে কেসটা থাকে সেখানে নিচে মাইক অ্যাডাপ্টার ঢোকানোর জায়গা থাকে, এটাতে কিন্তু সেটা নেই। এই জিনিসটা করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে গোপ্রোতে জল ঢোকার চান্স একটু কমে যাবে গোপ্রোতে, কারণ গোপ্রোটাকে আমরা কিন্তু পুরো লক করে দিয়েছি। মাইক অ্যাডাপ্টার বা রোড AC3 অ্যাডাপ্টার যেটা এখানে লাগানো রয়েছে সেটাতে কিন্তু জল ঢোকার চান্স রয়েছে। আমি আগেও এটা ভেবেছিলাম যে এই জিনিসটার উপরে কাজ করব, মানে এরকম একটা সেট আপ লাগাবো, কিন্তু ফাইনালি আমি এটা করে উঠিনি। এইবারে হিমাদ্রি আমাকে মেনলি এটা বললো যে এটা লাগালে বেটার হবে। তো এই যে হিমাদ্রি এখানে সকাল সকাল চা খাচ্ছে।
এখানে ফুটো করার ব্যাপারটাও কিন্তু হিমাদ্রি করেছে, এইসব সূক্ষ্ম কাজ ফাজ ও খুব ভালো করতে পারে। ব্রেকফাস্টে বড়া পাওটা ঠিক ঢুকিয়ে নেবো, একসাথে সব করে নেবো, ওটাও ঢুকিয়ে নেবো, একটু মশলা ছড়িয়ে নেবো। এটা হচ্ছে লোকাল বার্গার, ঠিক আছে, বড়া পাও। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। চলো, টাইম কত হয়েছে সেটা আর বলছি না, তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে। বুঝতেই পারছো গোপ্রোতে একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, তো সবকিছু করে বেরোতে দেরি হয়ে গেছে। আজকে আমাদের জার্নি হচ্ছে মহাবালেশ্বর। মহারাষ্ট্রের সব থেকে পপুলার হিল স্টেশনগুলোর মধ্যে কিন্তু মহাবালেশ্বরও পড়ছে। পুনে আসবো, মহাবালেশ্বর আসবো না, এটা কিন্তু হতেই পারে না। যাই হোক, আমরা বেরোলাম আমাদের হোটেল থেকে, কাটরাজের হোটেল থেকে। এখান থেকে মহাবালেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 109 কিলোমিটার। এই যে রোডটা আমরা পড়লাম একদম আমাদের হোটেলের সামনেই রোডটা, এটা হচ্ছে NH48 পুনে সাতারা হাইওয়ে বলতে পারো, বা মুম্বাই সাতারা হাইওয়ে বলতে পারো। এখন পুনে সাতারাই বলবো, কারণ পুনে থেকে সাতারা যাচ্ছে। মহাবালেশ্বর কিন্তু সাতারা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, তো আমরা কিন্তু সাতারাতেই যাব। তবে এইদিকে দেখতে পাচ্ছি হিল অলরেডি শুরু হয়ে গেছে, আর রাস্তা কিন্তু খুব একটা মানে ডেঞ্জারাস বলতে পারো। এই সামনে লরি বাস চললে অপোজিট সাইড দিয়ে কী আসছে সেটা কিন্তু দেখাও যাচ্ছে না। বেশ কার্ভ রয়েছে, বেন্ডস রয়েছে, ওই জন্য খুব সাবধানে কিন্তু বাইকটা চালাতে হবে। যখন এখানে ব্রিটিশ শাসন ছিল তখন কিন্তু মহাবালেশ্বরকে বোম্বে প্রেসিডেন্সির সামার ক্যাপিটাল বলা হতো। মানে আমরা যেমন জানি সিমলা কিন্তু দিল্লির সামার ক্যাপিটাল ছিল, গরমকালে সিমলাতেই কিন্তু ক্যাপিটাল শিফট করা হতো, ইংরেজরা কিন্তু সেটা করতো। ইভেন বোম্বে প্রেসিডেন্সির সামার ক্যাপিটাল হচ্ছে মহাবালেশ্বর। তো মহাবালেশ্বরের দিকেই আমাদের এখন জার্নি। পুনে বা মুম্বাইবাসীরা কিন্তু উইকেন্ডে বেশিরভাগই মহাবালেশ্বরে ট্রিপ করতে বেরিয়ে যায়। বাহ, এরকম জায়গাটা, এটা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ পুনে সিটির বেশ সুন্দর একটা ভিউ রয়েছে, খুবই সুন্দর একটা ভিউ পুনে সিটির পাওয়া যাচ্ছে। এই জায়গাটাকে দেখে না আমার ঠিক নেপালের কাঠমান্ডুর কথা মনে পড়ে গেল। কাঠমান্ডুতে যখন আমরা পৌঁছাচ্ছিলাম জাস্ট এরকমই লাগছিল কাঠমান্ডুকে। এদিক দিয়ে পাহাড়টা দেখো আস্তে আস্তে নিচের দিকে শেষ হয়ে গেছে, আর সামনে পুরো সিটির ভিউ পাওয়া যাচ্ছে। তো চলো, সামনে আবার রয়েছে টানেল পেয়েছি একটা। এটাই হচ্ছে আজকে আমাদের জার্নির প্রথম টানেল। মোটামুটি ধরে নাও ওই 200 মিটার 250 মিটার মতো লেন্থ হবে টানেলের। আর টানেলের ভেতরটা কিন্তু ঘুটঘুটে অন্ধকার, দেখাই যাচ্ছে পুরো ঘুটঘুটে অন্ধকার। এটা কিন্তু ব্যাঙ্গালোর পুনে রোডও বলতে পারো, ব্যাঙ্গালোর পুনে হাইওয়ে বলতে পারো। সামনে কিছু দূর যাওয়ার পরে হয়তো ব্যাঙ্গালোরের রাস্তাটা আলাদা হয়ে যাবে। মহাবালেশ্বরে আরও একটা স্পেশালিটি হচ্ছে ওখানে শিবের মন্দির রয়েছে, আর মন্দির থেকে মানে মহাদেবের মন্দির থেকে কিন্তু 5টা নদী একসাথে বেরোচ্ছে। 5টা নদীর উৎসস্থল বলতে পারো, কৃষ্ণা, কোয়েনা, বেন্না, সাবিত্রী, গায়ত্রী, 5টা নদী একদম শিব মন্দিরের পাশ দিয়ে বেরোচ্ছে। আমরা হয়তো ওই স্পটটা ভিজিট করব। শুধু আমরা কিন্তু ডাইরেক্ট মহাবালেশ্বরই চলে যাব না, আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সিডনি পয়েন্ট আমরা ভিজিট করব। আমাদের হোটেল থেকে সিডনি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 89 কিলোমিটার। তো সিডনি পয়েন্ট দেখে আমরা যাবো হচ্ছে টেবিলল্যান্ড লেকের ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার হবে। আর ওখান থেকে, আর এগুলো কিন্তু মোটামুটি পাঁচগানির মধ্যেই পড়ছে, মানে পাঁচগানি হয়ে আমরা মহাবালেশ্বর ঢুকবো। পাঁচগানি থেকে মহাবালেশ্বরের ডিস্টেন্স হয়ে মোটামুটি ধরে নাও 10-15 কিলোমিটার মতো হবে। তোমাদের বললাম যে মহাবালেশ্বর হিল স্টেশন, তো মহাবালেশ্বর কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 1353 মিটার উচ্চতায় অবস্থিত। মানে যদি ফিটে ক্যালকুলেশন করা হয় প্রায় 4500 ফিট। তার মধ্যে আমরা আরও একটা জিনিস প্ল্যান করেছি, সেটা হচ্ছে মুম্বাইতে আমরা একটা মিট আপ করতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে। যদি টাইমটা আমরা ঠিকমতো মেনটেন করে নিতে পারি তাহলে মুম্বাইতে হয়তো আমরা একটা মিট আপ করবো। আগামী 18 তারিখ 18 অগাস্ট দুপুর মানে সিএসটির কাছাকাছি, ছত্রপতি শিবাজি টার্মিনাসের কাছাকাছি মিট করতে পারি রোববার দিন দুপুর 18 তারিখ রোববার পড়ছে, 18ই অগাস্ট। একটু ডেটটা মাথায় রেখো। আর আমরা আমাদের বাড়ি থেকে এখনো অবধি 2732 কিলোমিটার রাইড করেছি। আর এই রাইড করতে আমাদের বাইক, মানে আমার বাইক যে মাইলেজ দিচ্ছে সেটা হচ্ছে 27.3 কিলোমিটার। যেহেতু লাস্টের দিকে আমরা হাইওয়েতে চালাচ্ছি না, তাই জন্য মাইলেজ কিন্তু বেশ ইনক্রিজ করছে। আর আজকে যদি আমরা 100-110 স্পিডে চালাই, মানে এখন যতক্ষণ আমরা এরকম রাস্তা পাবো, এই রাস্তাটাই কিন্তু ব্যাঙ্গালোর যাচ্ছে, সামনে কোথাও গিয়ে ডিভাইড হয়ে যাবে। তো যতক্ষণ আমরা এই রাস্তাতে থাকবো মোটামুটি একটু তো মাইলেজ ড্রপ করবে, কারণ 100-105
এরকম স্পিডে বাইক চলবে। সামনে দুর্গাপুজো আসছে তোমরা জানো, তো দুর্গাপুজো সপ্তমীতে পড়ার জন্য আমরা একটা জামা কিনেছি, মানে আমি একটা কিনেছি, ও একটা কিনেছে। দেখাই জামাটা তোমাকে। ট্যারাং 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 ট্যারাং, হ্যালো প্রাইস ট্যাগ সমেত। জামাটা কেরম হয়েছে বলো? কিরম হয়েছে বলো জামাটা? গতকাল পুনেতে বেরিয়ে আমরা এই রেনকোটটা কিনেছি, কারণ আমাদের রাইনক্সের রেনকোটটা অলরেডি পুরনো হয়ে গেছিলো, জল টল ঢুকছে, তো তাই জন্য বললাম রেনকোট কেনাটা খুব দরকার। বৃষ্টিতে ভিজতে ভালো লাগছিল, আমার ভেতরে জল ঢুকে যাবে সেটা একদমই চাইছিলাম না। বড় কথা যেটা হচ্ছে এটা পরে বোঝা যাচ্ছে যে এটা কোয়ালিটি খুবই ভালো। আর এটার হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট আছে, যদি কিছুটা নামে তাহলে দেখবে এই যে কলারটা এতটা হাই নেক রয়েছে বলে এটা কিন্তু হেলমেটটা যখনই আমরা পরবো তখন কিন্তু এই আমাদের দিয়ে জল ঢোক, তো সেই জল ঢোকার সিনটা মনে হচ্ছে হবে না। তো পুরোপুরি রিভিউটা হবে হচ্ছে পুরো একটা প্রপার বৃষ্টির মধ্যে, তখনই এটা ভালোভাবে রিভিউ দিতে পারবো। চলো হাসতে হাসতে রেনকোট টেনকোট পরে নিয়েছি, পরে নেওয়ার পরে যে বৃষ্টিটা হচ্ছিল সেটা থেমে গেছে। তাহলে তোমাদের একটু রিভিউ দেবো। তো এখান থেকে মনে হচ্ছে আমাদের পাহাড়ে ক্লাইম্ব শুরু হয়ে গেল। এখনো অবধি পুনে থেকে বেশি না, আমরা 30-35 কিলোমিটার রাইড করেছি ম্যাক্সিমাম, ওর থেকে বেশি হবে না, 35 থেকে 40 কিলোমিটার। সপ্তাহখানেক আগে পুনেতে বিরাট বৃষ্টি হয়েছে, নিচু এরিয়াগুলো সব প্রায় ভেসে গেছিলো। কালকে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম, পুনে থেকে যারা এসেছিলো ওরাই বলছিল যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রেড অ্যালার্টে ছিল সব কিছু পুরো। নিচে ভিউটা জাস্ট এরকম। এই যে এই ঘাট সেকশনটার নাম হচ্ছে সাতারা ঘাট, মানে আমরা মনে হচ্ছে এই ঘাট সেকশন ক্রস করে পৌঁছে যাবো হচ্ছে সাতারাতে। এদিকে আমাদের প্রথম ডেস্টিনেশন সিডনি পয়েন্টের দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার, তার মানে আমরা 40-45-50 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। সেখান থেকে ডান দিকে ঘুরলে আরো ভালোভাবে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ভিউ। এর সামনে সুরুর বলে কোনো একটা জায়গা আসবে, সুরুর ক্রস করে কিন্তু আমরা আস্তে আস্তে সিডনি পয়েন্টের দিকে বা পাঁচগানিতে ঢুকবো। রাইনক্সের রেনকোটে কিন্তু বেশ কয়েকটা ভেন্টিলেশন রয়েছে, বিশেষ করে ব্যাক সাইডে একটা বড় ভেন্টিলেশন রয়েছে, কিন্তু জিলের এই রেনকোটটাতে কোনো ভেন্টিলেশন নেই। আর রেনকোট পরার সাথে সাথে আবার রোদও উঠে গেছে, বিরাট গরম লাগছে কিন্তু। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে কিন্তু খালি এই সাইডের গাড়ি যাচ্ছে, অপোজিট সাইড দিয়ে কোনো গাড়ি আসছে না, ওদিকের গাড়িও তো অন্য কোনো রাস্তা নিয়ে নিয়েছে। সামনে রয়েছে ওয়ালি থেকেই কিন্তু আমরা আলাদা রাস্তা নিয়ে নেব, সামনে গিয়ে লেফট সাইড দিয়ে তারপরে আবার রাইট সাইডে নিতে হবে আমাদের। ব্যাঙ্গালুরুর রাস্তা হয়তো আলাদা হয়ে যাবে। ফ্লাইওভারের উপরে উঠে গেছিলাম আমরা, কিন্তু ওঠার দরকার ছিল না। আমাদের এই ফ্লাইওভারের নিচ থেকে বাদিকে যাওয়ার কথা মহাবালেশ্বরের জন্য, সোজা কিন্তু ব্যাঙ্গালোরের রাস্তা চলে গেল। সামনে বাসের অবস্থা দেখো, এইরকম কাদা কি করে হয়ে আছে, মনে হচ্ছে জীবনে স্নান করায় না বাসটাকে। কি অবস্থা। আমরা ওয়ালি থেকে কিন্তু রাইট সাইডে নিয়েছি, আর এই রোডটা যেটা দিয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে ওয়ালি টু সুরুর রোড। এই সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে এটা ডিডি দেখা যাচ্ছে, নাম্বার প্লেটে ডিডি লেখা রয়েছে। ডিডি মানে তোমরা গেস করতে পারো যে কোথাকার নাম্বার। ডিডি যত সম্ভবত দামান অ্যান্ড দিউয়ের নাম্বার। দামান অ্যান্ড দিউ কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বলতে পারো, একদম গুজরাট আর মহারাষ্ট্রের বর্ডারের মধ্যে অবস্থিত। পাঁচগানি ঢুকবো করছি আমরা, কিন্তু ঢোকার আগে জাস্ট দাঁড়িয়ে পড়েছি। এরকম একটা ভিউ দেখে নিজেকে আটকাতে পারলাম না, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে বেশ কিছু বাড়িঘর তোর দেখা যাচ্ছে, ছোট্ট একটা ভিলেজ মতো হবে বা টাউনশিপ বলতে পারো। ওই দিকে আমরা একটা কিন্তু লেক দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে ধুম ড্যাম মনে হচ্ছে আমার। 2-3 কিলোমিটার আগে রাইট সাইডের রাস্তাটা ঢুকছিল ধুম ড্যামের, তো স্বদেশের শুটিং মনে হচ্ছে ওদিকেই হয়েছে। জানি না গোপ্রো কতটা ভালো ক্যাপচার করতে পারবে এটা, তবে খালি চোখে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। জাস্ট রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা একটা প্যারাগ্লাইডিং পয়েন্ট পেয়েছি, ওই যে ওখানে একটা পয়েন্ট, ওখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয়। আর এখান থেকে ভিউটা জাস্ট নিচের দিকে এরকম। কালার দেখো খালি, আমি প্রত্যেক ভিডিওতেই একটাই কথা বলি তোমাদের, খালি কালার দেখো, কালারগুলোকে ফিল করো, জাস্ট চোখের শান্তি না এরকম একটা কালার। এত সুন্দর একটা জায়গাতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ফটো তুললাম।
রিলের জন্য একটা দুটো শট নিলাম, তারপরে এখান থেকে বেরোচ্ছি। এখানে প্রায় 20-25 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। সামনে রয়েছে সিডনি ভিউ পয়েন্ট। সিডনি ভিউ পয়েন্টের জন্য আমরা জাস্ট ডান দিকে ঢুকে গেলাম মেন রোড থেকে। এই যে এখানে লেখা রয়েছে সিডনি পয়েন্ট। সিডনি পয়েন্টে আমরা ঢুকছি, বাইক নিয়ে ঢুকে যেতে পারলাম সিডনি পয়েন্টে। জানি না সামনে টিকিটের কিছু থাকবে কি না। সিডনি পয়েন্ট পুরো ক্লোজ হয়ে রয়েছে, পুরো মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি। মানে নিচেও মেঘ রয়েছে, উপরেও মেঘ রয়েছে, মেঘ আমাদের পুরো ঘিরে রয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে হয়তো সিডনি পয়েন্ট থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যেত, কিন্তু পুরো মেঘে ঢাকা রয়েছে, তোমরা দেখতেই পেলে। তাই জন্য আমরা সেরকমভাবে কিছু ভিউ পাইনি, আর তাই আমরা দাঁড়াইও নি এখানে, আর সময় নষ্ট করিনি। এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে টেবিল ল্যান্ড লেকের দিকে। লেকের ভিউটা আশা করছি পাবো, কারণ লেকের একদম ক্লোজ আমরা চলে যেতে পারবো। তো এখান থেকে আমাদের 3 কিলোমিটার মতো যেতে হবে টেবিল ল্যান্ড লেকের জন্য। 3 কিলোমিটার আমরা হয়তো 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এখানে আই লাভ পঞ্চগানি, আই লাভ পঞ্চগানির একটা বেশ বোর্ড টোড রয়েছে। মহাবালেশ্বর বা পঞ্চগানিতে কিন্তু বেশ স্ট্রবেরি পাওয়া যায়, স্ট্রবেরি হয়। যদিও স্ট্রবেরির সময় এটা নয়, স্ট্রবেরির সময় হয়তো মার্চ এপ্রিল মাসে হবে হয়তো। তো আমরা কিন্তু টেবিল ল্যান্ডের দিকে ঢুকে গেছি, এটা লেফট সাইডের রাস্তা দিয়ে। এই যে টেবিল ল্যান্ডের জন্য এখানে বাইক পার্কিং ছিল, আমরা টেবিল ল্যান্ডের মেন জায়গায় ঢুকিনি, আমরা পার্কিং লটে যাচ্ছি, উপরে পার্কিং লটে। এখান থেকে যদি ওয়েদার একটু ঠিকঠাক থাকে মনে হয় হেলমেট খোলার পর, তাহলে একটা ড্রোন শট দেখাবো। তো আমরা টেবিল ল্যান্ডের উপরে চলে এসেছি, একদম টেবিল ল্যান্ড বলতে পারো এটাকে, একটা টেবিলের মতো দেখতে, তাই জন্য টেবিল ল্যান্ড বলা হচ্ছে। এখান থেকে কিন্তু বেশ চারপাশের ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এদিকে হচ্ছে পঞ্চগানির ভিউ পাওয়া যায়, এদিকে হচ্ছে ধুম ড্যামের ভিউ, ইধার से मिलता है ना, इस साइड से धूम डैम का और माहो डैम, माहो डैम। और ভুট্টার আওয়াজ হচ্ছে দেখো। তো আজকে সকালবেলা ওয়েদার মোটামুটি ঠিকঠাক ছিল, আঙ্কেলজি বলছে। দুপুরবেলার পর থেকে ওয়েদার খারাপ হয়ে গেছে, এখন তো বিকাল হয়েই গেছে, তো ওই জন্য এরকম অবস্থা। তো আঙ্কেলজি ভুট্টা বানাতে বানাতে আমাদের একটু বলে দেবে টেবিল ল্যান্ড কেন বলে এটাকে, কি বলতে টেবিল ল্যান্ड? टेबल लैंड इसके लिए ये बोलते हैं कि एशिया में इसका सेकेंड नंबर लगता है। पहला नंबर तिब्बत चाइना और सेकेंड नंबर टेबल लैंड पचगनी का। ये पहाड़ पे ये 100 एकड़ का पूरा जमीन है, ये एकदम फ्लैट एकदम टेबल के जैसा जमीन है, इसके लिए इसका नाम टेबल लैंड बोलते हैं। और यहाँ पे ऐसा 5 टेबल लैंड है, इसके लिए इस गांव का नाम पचगनी है। ऐसा 5 टेबल, खाली आप गाड़ी लेके इसी टेबल लैंड पे आ सकते हैं, बाकी के टेबल लैंड पे वो अपना वॉकिंग करके जा सकते हैं। আচ্ছা, यहाँ पे शूटिंग बहुत होता है, मेला, गदर, इंसाफ, राजा हिंदुस्तानी, बोल बच्चन, चेन्नई एक्सप्रेस, मंगल पांडे, और तुमको बोलता है पुराना कारवा, और ये अपना क्या बोलते हैं सरगम। ये कारवा में आप इसको देखे रहेंगे तो बैलगाड़ी लेते हुए जो स्टेबल इनके नीचे का रास्ता है सर यहाँ पे। আচ্ছা, ভুট্টাটা খেয়ে জাস্ট ড্রোনটা বের করেছি একটু ওড়াবো বলে, কিন্তু ওয়েদারটা এরকম পুরো ক্লোজ হয়ে গেল, এরকম পুরো ব্লক হয়ে গেল। জাস্ট একটা শট নিতে পেরেছি, সেরকমভাবে ওড়ানোর সময় হয়নি, মানে চান্সই পাইনি আর কি বলতে পারো। তো তার মধ্যে এরকম ওয়েদার হয়ে গেছে, পুরো ব্লক, পুরো ক্লোজ, বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। এক বাস এখানে ট্যুরিস্ট এসে পৌঁছেছে, ভারত ব্রাঞ্চের ট্যুরিস্ট বাস। এরকম ওয়েদারে আমরা সামনে চলেছি একটা কেভ দেখতে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কেভটা তোমাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো। এদিকে বাইক ঢোকারই রাস্তা রয়েছে, গাড়ি কিন্তু এদিকে আসবে না, এই রাস্তা দিয়ে গিয়ে আমাদের আবার এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে। এখানে লেখা রয়েছে টাইগার কেভ, নিচের দিকেই নামতে হবে এই কেভে যেতে গেলে। এদিকে কিন্তু পুরো কঠিন ওয়েদার হয়ে আছে, ভিজিবিলিটি প্রায় 0। এই সামনে হয়তো 15-20 ফুটের পরে আর কিছু দেখাই যাচ্ছে না। সিঁড়িটা নিচের দিকে নেমে গেছে। এই কেভের সাজেশনটা কিন্তু আমরা কালকে পেয়েছি, নো লিটারিং, ফাইন 500 রুপিস। ওয়েদার পুরো এখানে ক্লোজ হয়ে রয়েছে, আর কেভের ভেতরে আমরা চলে এসেছি। জাস্ট 1 মিনিট মতো হাঁটা বলতে পারো উপর থেকে, যার এর উপরেই কিন্তু আমরা বাইকটা পার্ক করে এসেছি। এই কেভে ঢুকে এদিকে এরকম একটা ক্যাফে রয়েছে, একটা ছোট রেস্টুরেন্ট, ডেন ডাইন ক্যাফে, সেলফ সার্ভিস। বাবা, টাইগার কেভের টাইগারের একটা মূর্তি রয়েছে এখানে। এই দিক দিয়ে বেরোনো, জাস্ট এখান দিয়ে ঢোকা, এদিক থেকে বেরোনো। আর এখানে তো বহুত কেভ আছে, বাবা কোথায় ফুটো ফুটো, এ দেখো বাদুর উঠছে, এ দেখো বাদুর, এই দেখো এই দেখো, এ বাদুর না, এটা চামচিকে, ওদিকে লাইট দিস না। আবে ভয় পেয়ে গেছি, ওখানে আমার বাঘের একটা ইয়ে রেখে দিয়েছে, কি মুখ, হ্যাঁ আরেকটা আছে, পট করে দেখে ভয় লেগে গেছে। সত্যি মানে হট করে যদি ডান দিকে তাকানো হয়, মানে ফ্ল্যাশ জ্বলেছে তো মোবাইলে, ওই জন্য এটাতে পুরো চকচক করে বাচ্চাটাও উঠেছে। আছে, একটা বাচ্চাও আছে, দেখো রেখেছে, একটা এই হচ্ছে বাচ্চাও ব্যাপার। রেখেছে, দেখা যাচ্ছে না খুবই। এদিক থেকে কেভের
আউটসাইড, এখান দিয়ে এক্সিট রয়েছে। জাস্ট এখানে আমি ইংলিশটা দিয়ে দিলাম, কিউরিসিটি লিডস টু কেভস। এখানে লেখা রয়েছে, মানে কিউরিসিটিতে এই কেভ খুঁজে পেয়েছে। তারপরে ইনি হচ্ছে রাস্তাটা বানিয়েছেন, এই যে ইনি কেভে ঢোকার রাস্তা। কেভটা কমপ্লিটলি ন্যাচারাল, কিন্তু রাস্তাটা উনি খুঁজেছেন, উনিই বানিয়েছেন, এই সিঁড়িগুলো উনিই বানিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। সাতটা 34, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার শুধু নয়, ভিজিবিলিটি পুরো জিরো। হিমাদ্রি পেছনে একটা খুব ভালো কথা বলছে, আমি ইন্টারকমে শুনতে পেলাম যে রাস্তা जिधर से शुरू होता है কি রাস্তা जिधर से खत्म होता है हम लोग का रास्ता उधर से शुरू होता है। ও বাংলায় বলেছে, আমি হিন্দিতে ডায়লগ বললাম অমিতাভ বচ্চনের মতো। যেখানে সবার জন্য রাস্তা শেষ হয়ে যায়, আমাদের জন্য সেখানে রাস্তা শুরু হয় আর কি বলতে পারে। গুড মর্নিং ফ্রম মহাবালেশ্বর। গতকালের ব্লগেরই কন্টিনিউয়েশন চলছে এখানে। গতকাল আমরা সন্ধ্যেবেলা মহাবালেশ্বর পৌঁছা সেরকম কিছু করিনি, বাইরে থেকে খাবার নিয়েছি আর একটা হোটেল নিয়ে নিয়েছি। মহাবালেশ্বরে হোটেল নিউ হিল রিট্রিট বা এরকম কিছু নাম হবে, বাইরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, খুব অগোছালো হয়ে রয়েছে কিন্তু রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ধপধপে সাদা চাদর দিয়েছে, তার সাথে বালিশের বাইরগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুম রেন্টটা আমাদের পড়েছে হচ্ছে 1000 টাকা, খুব সস্তায় আমরা পেয়ে গেছি। যাই হোক, আজকে সকালবেলা আমরা এখন বেরোবো, অলরেডি রেডি হয়ে গেছি, বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো, আর তারপরে মহাবালেশ্বরের একটা দুটো জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমার ইচ্ছা রয়েছে যে প্রতাপগড় ফোর্ট সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তো সেটা এইবারে দেখাবো তোমাদের। অন্তত এই ট্রিপে একটা ফোর্ট হোক, তারপরে আগামীতে জানি না হবে কি হবে না, তবে প্রতাপগড় ফোর্টটা কিন্তু মানে ইতিহাসের দিক থেকে প্রতাপগড় ফোর্টের কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো। হোটেল নিউ হিল রিট্রিট, এটাই হচ্ছে হোটেল, জাস্ট মহাবালেশ্বর বাজার থেকে একটু নিচের দিকে নেমে এসে এই পাশে মহাবালেশ্বর বাজার রয়েছে, জাস্ট উপরের দিকে উঠে গিয়ে। এটা হচ্ছে মহাবালেশ্বর মার্কেট, পুরো কুয়াশায় ঢাকা রয়েছে, দেখতে পাচ্ছ এদিকে পুরো কুয়াশা, চারিদিকে কুয়াশা, মেঘ বলতে পারো এটা। আমরা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি, এখানে লাঞ্চ কাম ব্রেকফাস্ট চলছে আমাদের, মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ। এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান থালি, বেশ বড় একটা থালার মধ্যে খাবারটা দিয়ে গেছে, ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, রুটি রয়েছে, এদিকে এটা হচ্ছে মিক্স ভাজিতে কি রয়েছে এরকম আলু ফুলকপির তরকারি, এটা ডাল, এটা উসাল হচ্ছে মটরের তরকারি, এখানে একটা আচার রয়েছে, এটা মূলো আর পেঁয়াজ মাখা রয়েছে। এ হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলতে পারো। তো আমাদের আজকে প্রথম গন্তব্য মানে আমরা একটাই গন্তব্য ঠিক করেছি আজকে, সেটা হচ্ছে প্রতাপগড় ফোর্ট। আমাদের হোটেল থেকে প্রতাপগড় ফোর্টের ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার যেতে 39-40 মিনিট মতো সময় লাগবে। তো আর ওখানে গিয়ে কিন্তু আমাদের মনে হচ্ছে একটু ট্রেকিংও করতে হবে, কারণ অনেকটা টপেই রয়েছে। তো রাস্তায় যেহেতু মেঘ উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ, তো গোপ্রো স্ক্রিনে কিন্তু লেন্সে কিন্তু মেঘ এসে টাচ করে বেরিয়ে যাবে, আর তার জন্য একটু জাস্ট ভেপার জমতে পারে। বুঝতেই পারছো, এরকম মনসুন রাইডে এইটুকুনি অ্যাডজাস্টমেন্ট কিন্তু তোমাদেরও করতে হবে আমাদের সাথে। একটা মনসুন রাইডকে ঠিক মতো প্ল্যান করে দাঁড় করানো কিন্তু খুবই ডিফিকাল্ট। নিজে করছি, মানে আমরা দুজন করছি, আমরা জানি, আমরা ফিল করতে পারছি যে কতটা ডিফিকাল্ট এই মনসুন রাইড করা। এখানে কিন্তু রিভার রাফটিং এর বোর্ড দেখতে পাচ্ছি আমি, কোয়েনা রিভার রাফটিং, কোয়েনা নদীর মধ্যেই মনে হচ্ছে রিভার রাফটিং হয়, আর তার সাথে বাদিকে একটা ওয়াটারফল। সত্যি বলতে অদ্ভুত একটা জিনিস দেখলাম, জাস্ট 20 ফুট এদিক ওদিক, মানে 20 ফুট দূরে পুরো ঘন কুয়াশা, আবার 20 ফুট এগিয়ে চলে আসার পরে এরকম ওয়েদার, এরকম ক্লিয়ার ওয়েদার। ডান্স हो रहा है क्या? बढ़िया, बहुत बढ़िया। জাস্ট ওই ছেলেগুলো ওখানে নাচানাচি করছিল ওয়াটারফলের তলায়, তো ওখান থেকে বেরিয়ে মোটামুটি 200-300 মিটার এসে এখানে দাঁড়িয়েছে, এখানে একটা ড্রোন শট নেওয়া হবে। তো ড্রোন শট তোমাদের দেখাবো অবশ্যই, এই ড্রোন শটটা হিমাদ্রি নিচ্ছে, ড্রোন শট দেখাবো। তার আগে এই রাস্তাটা
দেখাই তোমাদের। এই রাস্তায় যা মনে হচ্ছে পরপর ওয়াটারফল পাবো আমরা, একটু সামনের দিকে এগোলে বুঝতে পারবে। চলো আস্তে আস্তে আগে মোটো ব্লগে দেখাই, তারপরে ড্রোন শট দেখাবো। এইদিকে যদি দেখাই, দেখো পরপর রাস্তা দিয়ে ওয়াটারফল পড়ছে, পরপর এখানে একটা ওয়াটারফল রয়েছে। ও মাই গড, পরপর ওয়াটারফল। এই ওয়াটারফলগুলো কিন্তু জাস্ট বর্ষাকালের জন্যই, গরমকালে পুরো শুকিয়ে কিছুই থাকবে না হয়তো। ওই উপর থেকে দেখতে পাচ্ছি আমরা একটা ঝর্ণার জল এসে পড়ছে, আর এই নদীটা হচ্ছে কোয়েনা নদী। মহাবালেশ্বরে 5টা নদী আছে তোমাদের বললাম, কৃষ্ণা, কোয়েনা, ভেন্না, গায়ত্রী, সাবিত্রী। তার মধ্যে এটা হচ্ছে কোয়েনা নদী। আমরা মহাবালেশ্বরের একদম মেন চক থেকে মোটামুটি ধরে নাও 12-13 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। সামনে প্রতাপগড় দুর্গ, আর এই ধরে নাও 5-7 কিলোমিটারের মধ্যেই পড়বে। যেখানে দেখাচ্ছে ট্র্যাডিশনাল ভিলেজ, 1 কিলোমিটার হচ্ছে ট্র্যাডিশনাল ভিলেজ, আর এখান দিয়ে প্রতাপগড় ফোর্ট লেফট সাইডে চলে যাচ্ছে 4 কিলোমিটার। এই যে প্রতাপগড় ফোর্টের গেট, এটা প্রতাপগড় কিলা, প্রতাপগড় দুর্গ। উপরে কিন্তু কামান রয়েছে একটা, আর একটা ফ্ল্যাগ রয়েছে, দুদিকেই কামান রয়েছে। তার সাথে দ্বাররক্ষীদের মূর্তি বানানো রয়েছে। প্রতাপগড় কেলা মারাঠা সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দুর্গ হচ্ছে প্রতাপগড়। চলো আস্তে আস্তে পৌঁছাই প্রতাপগড়ে, তারপরে তোমাদের ইনফর্ম করছি। আমাদের হয়তো এই পাহাড়ের টপে উঠতে হবে আস্তে আস্তে, মানে আমরা কিন্তু এখন অল্টিটিউড গেইন করবো কিছুটা, কারণ কিলা ওই যে উপরে দেখা যাচ্ছে কিলা। কারণ দুর্গ সবসময় উপরেই হয়, দুর্গ থেকে যাতে পুরো এরিয়াটার উপর, পুরো লোকালিটির উপর, পুরো জঙ্গলের উপর নজর রাখা যায়, তো সেরকম জায়গায় দুর্গ তৈরি হয়। কিন্তু একদম উপরেই রয়েছে প্রতাপগড় কিলা। এই যে শিবকালীন ভিলেজ, এখানে ট্র্যাডিশনাল একটা গ্রাম রয়েছে, ট্র্যাডিশনাল ভিলেজ রয়েছে। 1665 খ্রিস্টাব্দে কিন্তু এই প্রতাপগড় কিলা তৈরি হয়েছিল। চলো আস্তে আস্তে সামনে যাই, বলছি তোমাদের। প্রতাপগড় দুর্গের একদম পাদদেশে দাঁড়িয়ে আছি এখন আমরা। দেখতে হচ্ছে এখান থেকেই সিঁড়ি শুরু হয়েছে, আর তার পাশেই আমরা বাইক পার্ক করে দিয়েছি। এখান দিয়ে জাস্ট আমাদের উপরের দিকে উঠতে হবে। গুগল বলছে 450 সিঁড়ি রয়েছে, আর লোকালরা বলছে যে 350-400 মতো সিঁড়ি রয়েছে। কিলাটার পুরো টপে এখন অবধি আমরা উঠিনি, জাস্ট অল্প একটু উঠে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে না, অনেকটা চীনের প্রাচীর যেরকম হয়, কেল্লাটাও কিন্তু অনেকটা সেরকম। এদিকে ঘুরিয়ে একটুখানি দেখাবো তোমাদের। জাস্ট এদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে কেল্লার একদম ফ্রন্ট সাইড, বা একদম ধরে নাও টপ পয়েন্ট। না, টপ পয়েন্ট হয়তো এইদিকে হবে, এদিকে হয়তো কেল্লার টপ পয়েন্ট। এইখানটা যেটা রয়েছে দেখো, এখান দিয়ে পুরো একদম কিন্তু চওড়া একটা পাঁচিল। আমরা শুনেছিলাম যে চীনের প্রাচীরে নাকি একদম একসাথে 6টা-7টা ঘোড়া পরপর যেতে পারে, তো এই জায়গাটাও দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে। 6টা-7টা না হলেও 4-5টা ঘোড়া তো যেতে পারবেই। এই যে এই ফুটোটা দেখা যাচ্ছে, এগুলো এখান দিয়ে কিন্তু যুদ্ধ করতে মনে হচ্ছে, কারণ কেল্লাতে যদি বাইরে থেকে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করতো, তাহলে এই ফুটো দিয়ে কিন্তু তাদের উপর আঘাত আনতো। এই কেল্লার ইতিহাস সম্বন্ধে যদি বলা হয়, এই কেল্লাটা তৈরি হয়েছিল 1656 খ্রিস্টাব্দে। মারাঠা সাম্রাজ্যের অধিপতি শিবাজী মহারাজ, আর আর্কিটেক্ট বলতে পারো হিরোজি আন্দুলকার। আমি আগেরবারও যখন কোঙ্কণ উপকূলে এসেছিলাম, যে কটা ফোর্ট সম্বন্ধে জেনেছিলাম, সবই হিরোজি আন্দুলকারই বানিয়েছিল। তো এই ফোর্টটাও কিন্তু সেরকমই, মানে 1660-70 খ্রিস্টাব্দ নাগাদ। সেই সময় কিন্তু এখানে মানে ইন্ডিয়াতে বন্দুকের ব্যবহার সেরকমভাবে শুরু হয়নি, ছোটো ছোটো কামান আর তার সাথে ওই বল্লম, ছুরি, তীর ধনুক এইসব দিয়ে কিন্তু যুদ্ধ হতো। 10th নভেম্বর 1659 খ্রিস্টাব্দে এখানে প্রতাপগড়ের যুদ্ধ হয়। বিজাপুর সুলতানিয়াত আদিল শাহ সেনাপতি আফজল খানের সাথে শিবাজী মহারাজের এখানে যুদ্ধ হয়, এবং 10th নভেম্বরে কিন্তু শিবাজী মহারাজ আদিল শাহকে হত্যা করে এখানে। শ্রী ভবানী মাতা টেম্পল, শিবাজী মহারাজের স্লোগান ছিল জয় ভবানী। তখনকার সময়ের বেশ কিছু কামান এখানে রাখা রয়েছে, দেখা যাচ্ছে ভেঙে টেঙে রয়েছে। এই কামানগুলোকে এখানে বাঁধা রয়েছে। কেল্লাতে কিন্তু এতগুলো ঠিক পয়েন্ট রয়েছে দেখার মতো। হনুমান মন্দির রয়েছে, এখানে কেদারেশ্বর মন্দির রয়েছে, এখানে শিবাজী মহারাজের মূর্তি রয়েছে। যার সাথে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ভিউ পয়েন্ট বলতে পারো, বা ওয়াচ টাওয়ার বলতে পারো, কেলার ওয়াচ টাওয়ার, যেটা সামনের দিকে রয়েছে। নিচে ওদিকে আমরা যাবো।
দেওয়ালগুলো দেখো, দেওয়ালগুলোর থিকনেস। আর এইদিকে যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটা কিন্তু বট গাছটা, দেখো কিরম ভাবে হয়েছে। এটাই হচ্ছে প্রতাপগড় কেলার টপ পয়েন্ট। শিবাজি মহারাজের মূর্তি রয়েছে এখানে, যদিও এই মূর্তিটা কিন্তু শিবাজি মহারাজ নিজে হয়তো বানাননি। প্রচুর পুরনো কেলা, মানে বুঝতেই পারছো সেই 1656 সাল থেকে এখানে দাঁড়িয়ে আছে। তো মাঝে মাঝে রিনোভেট করা হয়, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই হচ্ছে কেলার উপরের রেলিং, রেলিংয়ের থিকনেস মোটামুটি 1.5 ফুট। আর তার সাথে এই হচ্ছে পাঁচিল, মানে দেওয়াল। দেওয়াল যদি এদিক দিয়ে দেখায়, এখানটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে দেওয়ালের থিকনেস, মানে টোটাল, মানে এখান থেকে যদি শুরু করে এই অবধি ধরা হয় তাহলে 5 ফুট মতো হবে। আর কেলা থেকে এখন ভিউটা হচ্ছে এরকম। কোথায় আছি, কি করছি, কিচ্ছু বুঝতে পারছি না, খালি এরকম একটা ভিউ। এখন আমরা কিন্তু প্রতাপগড় দুর্গের একদম ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে ফ্ল্যাট থাকে উপরে, এখন কিন্তু বৃষ্টিতে পুরো নিংড়ে গেছে ফ্ল্যাটটা। আর এইদিকে পেছনে দেখো সিচুয়েশন ঠিক এরকম। আমরা ভাবছিলাম এখান থেকে ড্রোন শট নেবো, কিন্তু ওয়েদারের যে অবস্থা, এখান থেকে ড্রোন শট নিলে কিচ্ছু বোঝা যাবে না। এখানে এসে আমরা জাস্ট এখানে এসে বসেছিলাম, 10-15 মিনিট ওয়েট করলাম। আর তার সাথে একজন গাইড ভাইয়া ছিল এখানে, সে একজনকে বলছিল আফজাল খানের মাথাটা কেটে এনে নাকি এখানেই রাখা হয়েছিল, ঠিক এই জায়গাটায়। তো এটা শুনে বেশ কি বলবো, মানে শিওরন হলো একদম। যাই হোক, এইবার আমরা দেখতে পেলাম না, মানে ড্রোন শট পেলাম না সিন্ধুদুর্গ, মানে প্রতাপগড় দুর্গের ড্রোন শট পেলাম না, কিন্তু ঠিক আছে, বাকি সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। চলো এবার আমরা যাবো সামনের দিকে, মানে মহাবলেশ্বরের দিকে ফেরত যাবো। ভেন্না লেক ভিজিট করার ইচ্ছা রয়েছে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে ভেন্না লেক তোমাদের অবশ্যই দেখাবো। তো দুর্গ থেকে আমরা নেমে এসেছি, নেমে এসে জাস্ট এখানটা দেখো পার্কিং একটা গাড়ি পার্ক করা রয়েছে। গাড়িতে পুরো শ্যাওলা জমে গেছে, বহুদিন ধরে এই জায়গাটা পার্ক করা রয়েছে, গাড়িটা দেখেই মনে হচ্ছে পুরো শ্যাওলা। কি বৃষ্টি হয় তার মানে বাবা এখানে। তো চলো এগোই সামনের দিকে। আর একটা প্রবলেম হয়ে গেছে আমার, এই লুকিং গ্লাসের এটা মনে হচ্ছে ভেঙে গেছে, এটা ঝালাই করতে হবে। ভেঙে উঠে এসছে, লুকিং গ্লাস একটা নিয়ে আপাতত চালাতে হবে আমাকে। এবার খুবই সিরিয়াস টপিক নিয়ে দু একটা কথা তোমাদের সাথে বলবো, সেগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। তারপরে পারলে কমেন্ট করে জানিও যে আমি আমার কথাটা ঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি নাকি। আমার কালু ওয়াটারফলের ব্লগটা আপলোড হওয়ার পর দু একটা কমেন্ট আমি পেয়েছি, যেটা আমাকে সত্যি খুব হার্ট করেছে। তো প্রথম কথা হচ্ছে, কালু ওয়াটারফলের ব্লগে হিমাদ্রির পড়ে যাওয়া নিয়ে, হিমাদ্রি পড়ে গেছে, আমি জাস্ট আমার মুখ থেকে হাসির রিয়াকশানটা বেরিয়ে এসছে। তো সেটা কেন হয়েছে, এরকম টাইপের কমেন্ট এসছে আমার কাছে। তো যারা আমার মানে খুবই পছন্দের সাবস্ক্রাইবার, যারা রেগুলার বেসিসে কমেন্ট করে যাস, তাদেরকে আমি দু একটা কথা শেয়ার করে রাখতে চাই। আর কাউকে ছোট করা প্রথম কথা আমার উদ্দেশ্য নয়। হিমাদ্রি পড়ে গেছে, পড়াটা খুব সিরিয়াস ছিল না, হ্যাঁ খুবই মানে ওরকম কাদামাখা রাস্তার মধ্যে পড়েছে, সেটা খুব সিরিয়াস ব্যাপার নয়। ওই জন্য আমার রিয়াকশানটা প্রথমে হাসিরই এসছে, আর আমি ওটাকে ব্লগে কোনোরকমভাবে কাটছাট করিনি। প্রথম কথা হচ্ছে, আমি নিজে পড়ে গিয়ে আমার ব্লগে বারবার রাখি, যেখানে আমি পড়ে যাই সেখানে আমি আমার ব্লগে সেটা রাখার চেষ্টা করি। কারণ হচ্ছে আমাকে দেখে অনেকে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবে বা সেই জায়গা প্ল্যান করে বসবে। এবার আমি যদি দেখাই যে একবারও পড়বে না, রাস্তা খুবই ভালো, তারপরে সেই ব্লগ দেখে অন্য কেউ চলে গেল, গিয়ে ওখানে কিছু একটা হলো, বাইক থেকে পড়ে গেল, তখন সে ব্লেমটা কিন্তু আমার উপরই আসবে যে বৈদিকদা তো বলেনি এত খারাপ রাস্তা, এখানে মানুষ এসে পড়ে যায়। তোমরা যদি আমার সাজপাশের ব্লগ দেখে থাকো, 3-4বার আমি আচার খেয়েছি। তোমরা আমার উইন্টার স্মৃতি যদি দেখে থাকো, 3-4বার আমি আচার খেয়েছি, সেগুলো সবই কিন্তু ব্লগে রয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো আমার ক্যামেরা নেই, যেমন আমি লাদাখ ট্রিপে খারদুংলা থেকে নামার সময় পড়ে গেছিলাম, তখন আমার ব্যাটারি ড্রেন হয়ে গেছিলো, গোপ্রো ব্যাটারি। কিন্তু কি হয়েছিল, কি সাংঘাতিকভাবে আমি পড়েছি, সেটাও কিন্তু আমার ব্লগে রেখেছি। চাইলে নাই রাখতে পারতাম, আমার নিজের পড়ে যাওয়াটা নাই দেখাতে পারতাম। তো আমি যখন আমার নিজের পড়ে যাওয়া রাখতে পারি, তাহলে হিমাদ্রি পড়ে গেছে ব্লগে, সেটা আমি তাহলে কেন আমি রাখবো না? আমার দোষটা কী আছে? ব্লগে যা ঘটেছে, হ্যাঁ সেটা আমি ব্লগের মধ্যে রাখার চেষ্টা করি। হ্যাঁ, যদি ভালগার কিছু না হয়, তাহলে যা ঘটে যায় আমাদের সাথে সব কিছু রাখার চেষ্টা করি, তাহলে পড়ে যাওয়াটা কেন রাখবো না? আর সেকেন্ড ম্যাটারটা হচ্ছে যে হিমাদ্রিকে আগে রাখার আমার মেন ইন্টেনশান, আমি যখন ব্লগ শ্যুট করছি তখন, মানে আমি যখন ব্লগ শুরু করব তখনই আমি হিমাদ্রির সাথে ডিসকাস করেছি। ও প্রায় 3-4 দিন আমার বাড়িতে ছিল, তখনই ডিসকাস করেছি যে হিমাদ্রি চক্রবর্তী কে। এই ট্রিপে কিন্তু আমি আমার ব্লগে সবাইকে জানাতে চলেছি, দেখাতে চলেছি। তো তাই জন্য কিন্তু আমি সবসময় দেখবে ও আমার সামনে রয়েছে। হ্যাঁ, ও যদি আমার পেছনে থাকতো তাহলে কিন্তু তোমরা জানতেও পারতে না, বুঝতেও পারতে না হিমাদ্রি কী করছে। হিমাদ্রি পড়ে গেছে, সেটা আমার সামনে ওকে দিয়েছি বলে
বলে ওকে আমি আমার জায়গাটা দিয়েছি যে তুই আমার সামনে থাকবি, তুই আমার ক্যামেরার ফোকাসে রয়েছিস। তো এই জায়গাটা কিন্তু হিমাদ্রিকে আমি দিয়েছি, তো তাই জন্যই হিমাদ্রি পড়ে যাওয়াটাও আমি তুলে ধরেছি। আমাকে এরকম কমেন্ট করেছে একজন, যে যারা আমি হয়তো প্রথমবার কমেন্ট পেলাম যে হিমাদ্রির ড্রোন উড়াচ্ছি আমি, এই করছি আমি, সেই করছি আমি। আরে ভাই, আমি যদি ড্রোন শট তোমাদের খালি দেখিয়ে দিতাম, আমি তো নাই দেখাতে পারতাম যে ওটা হিমাদ্রির ড্রোন। হ্যাঁ, এগুলো কি বোকা বোকা কোশ্চেন নয় যে আমি তো নাই দেখাতে পারতাম। এটা হচ্ছে ঘটনা। আজকে ধরে নাও সান্দান ভ্যালিতে হিমাদ্রি ওখানে বসে ড্রোন ওড়াচ্ছে, সেটাও আমি ব্লগে দেখিয়েছি, নাও রাখতে পারতাম, তাহলে তোমরা জানতেই পারতে না। মানে আজকে যদি আমার ব্লগে হিমাদ্রিকে তোমরা না দেখতে, তোমরা কি সবাই হিমাদ্রিকে চিনতে? হ্যাঁ, এই জিনিসটা তোমরা বোঝো না। আমি কারোর জীবনে কোনোদিন কিন্তু ক্রেডিট মারি না জীবনে, এটা আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট। মানে ছোট যদি কার থেকে কোনো হেল্পও নিই, সেটা আমি আমার ব্লগে শেয়ার করে দিই যে আমাকে এই হেল্পটা করেছে হচ্ছে এর ইউটিউব চ্যানেল হচ্ছে এইটা। মানে আমার এই মোটো ব্লগিং সেট আপটাকে ঠিকঠাক আনতে মানে 1.5 বছর সময় লেগেছে, 1.5 বছর। মানে 1.5 বছর আমি কন্টিনিউয়াসলি কিছু না কিছু চেঞ্জ করেছি, তারপরে এই ক্লিয়ার সাউন্ড আসছে। হ্যাঁ, মোটো ব্লগিং সেট আপে আমাকে কিন্তু কেউ বলে দেয়নি। হিমাদ্রিকে তোমরা জানো না, হিমাদ্রি যখন এই ট্রিপে বেরোনোর আগে আমার বাড়িতে এসছে, আমি ওকে নিয়ে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ওর মোটো ব্লগিং সেট আপ বের করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। আমি কি সেটা ব্লগে বলতে গেছি, ক্রেডিট নিতে গেছি? আমি নিজে কোনোদিন ক্রেডিট চাই না। হিমাদ্রির মধ্যে কিছু ক্যাপাবিলিটিস রয়েছে, তাই জন্য আজকে হিমাদ্রি কিন্তু আমার সাথে এই রাইডটাতে জয়েন করেছে। হ্যাঁ, তো আমার কাউকে ছোট করার কোনো ইন্টেনশন নেই। যারা ভাবছো আমি আমার পড়ে যাওয়া দেখাইনি, আমি যদি ওখানে কালুবাটা ফলে আমি পড়ে যেতাম, সেটা দিয়েই ব্লগ শুরু হতো যে আমি পড়ে গেছি। কাউকে ছোট করা আমার ইন্টেনশন নয়, বৈদিককে এতটা খারাপ মনে করো না। কাউকে ছোট করা, কাউকে ডিসরেসপেক্ট করা আমার কোনোদিনই ইন্টেনশন নয়। আর নিজে ক্রেডিট নিয়ে নেবো, অন্য কাউকে দেবো না, সেটাও আমার ইন্টেনশন নয়। আমি হিমাদ্রিকেও সবসময় বলছি, ইভেন আমার সাথে আমার ব্লগে যারা থাকে তাদেরকেও আমি সবসময় বলি যে আমি কিন্তু হিরো নয় ভাই, আমি আমার ব্লগে হচ্ছে ডাইরেকশন করি, ডাইরেক্টর। হিরো কিন্তু তোরা। আজকে বনি থাকলে বনি হচ্ছে হিরো, বনি হচ্ছে মেন ক্যারেক্টার। হিমাদ্রি থাকলে হিমাদ্রি মেন ক্যারেক্টার, বান্টু থাকলে বান্টু, সৌরভ থাকলে সৌরভ, ঘোষ রাইডার থাকলে ঘোষ রাইডার, ওরা হচ্ছে মেন ক্যারেক্টার। আমি জাস্ট ডাইরেকশন করি, এটাই হচ্ছে আমার কাজ, ঠিক আছে? আর হ্যাঁ, হিমাদ্রির ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া আছে প্রথম ব্লগ থেকে, একবার চেক করে নিতে পারো। চলো, টাটা।